হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ম্যাথ সলিউশন চ্যানেল। ম্যাথ সলিউশন কি? আজ আমরা চলতরিৎ সম্বন্ধে একটু আলোচনা করব, ঠিক আছে? কারণ কমেন্ট অনেকে চাইছে যে চলতরিৎটা বোধহয় পড়াশোনা করছে চলতরিৎ নিয়ে, সেই জন্য চলতরিৎটা নিয়ে আজকে একটু আলোচনা করছি। আর আলোর চ্যাপ্টার যেটা করাচ্ছিলাম এটা কন্টিনিউ পরে আবার পরের দিন আলোর চ্যাপ্টার দেবো। আজকে চলতরিৎ কিছুটা করিয়ে দিই, কারণ অনুরোধ করছে যখন বারবার তখন করেই দেওয়া ভালো, ঠিক আছে? আমরা চলতরিৎ নিয়ে আজকে একটু আলোচনা করব। তাহলে তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দেবে। আর কমেন্টে যেমন তোমরা জানাচ্ছ এরকম জানাতে থাকবে, তাহলে আমার পক্ষে করাতে সুবিধা, ঠিক আছে? আজ আর সময়টা নষ্ট না করে আমরা চলতরিৎ আলোচনা করি। প্রথমে দেখো, চলতরিৎ নিয়ে কতগুলো কথা বলার আছে। এক হচ্ছে তড়িৎ আধান। তড়িৎ আধান সম্পর্কে আলোচনা করব। কি জিনিস বলছে, এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের নাম মহাকর্ষ। ঠিক একইভাবে দুটো ইলেকট্রন কণা পরস্পরকে বিকর্ষণ করে, বা একটা ইলেকট্রন একটা প্রোটন কণা পরস্পরকে আকর্ষণ করে যে বলে, সেই বলটা হচ্ছে তড়িৎ বল, সেই বলটা হচ্ছে তড়িৎ বল। তাহলে আমরা তড়িৎ আধান সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমে তড়িৎ বলটা নিয়ে আমাদের আলোচনা করব। তড়িৎ বলটা কি সেটা বলতে হবে। তড়িৎ বল কি বললাম? যে দুটো ইলেকট্রন কণা, কণা পরস্পরকে যে বলে বিকর্ষণ করছে, বা একটা ইলেকট্রন একটা প্রোটন, ঠিক আছে? ইলেকট্রনটাকে নেগেটিভ দাও। দুটো নেগেটিভ কণা যে বলে পরস্পরকে বিকর্ষণ করছে, সেটা হচ্ছে তড়িৎ বল। অথবা একটা ইলেকট্রন একটা প্রোটন পরস্পরকে যে বলে আকর্ষণ করছে, তা হচ্ছে তড়িৎ বল। তাহলে তড়িৎ বলটা বোঝা গেছে। দুটো ইলেকট্রন কণা পরস্পরকে যে বলে বিকর্ষণ করে, বা একটা ইলেকট্রন একটা প্রোটন পরস্পরকে যে বলে আকর্ষণ করে, তাই তড়িৎ বল। আর যে ধর্মের জন্য এই বিকর্ষণ বা আকর্ষণ হচ্ছে, তা যে ধর্মের জন্য এটা হচ্ছে, সেটা হচ্ছে তড়িৎ আধান, ঠিক আছে? সেটা হচ্ছে তড়িৎ আধান। তড়িৎ আধান। তাহলে তড়িৎ বল হলো আকর্ষণ বা বিকর্ষণ বল। বিকর্ষণ বা আকর্ষণ, ঠিক আছে? যে বলে, ঠিক আছে? আর যে ধর্মের জন্য এই আকর্ষণ বা বিকর্ষণ হচ্ছে, তা হচ্ছে তড়িৎ আধান। যে ধর্মের জন্য। তাহলে তড়িৎ বল আর তড়িৎ আধান বোঝা গেল। তড়িৎ বল আর তড়িৎ আধান বলো। এই তড়িৎ আধান দু রকমের, একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে ধনাত্মক আধান, একটা হচ্ছে ঋণাত্মক আধান। তার মানে পজিটিভ আর নেগেটিভ, ঠিক আছে? এখন এই তড়িৎ আধান হচ্ছে একটা স্কেলার রাশি। তড়িৎ আধানটা কি? স্কেলার রাশি। তার মানে এটা পরিমাপযোগ্য। তড়িৎ আধান স্কেলার রাশি, এটা পরিমাপযোগ্য, ঠিক আছে? আর কি বলছে এবারে, এর তড়িৎ আধানের এককটা নিয়ে বলি, ঠিক আছে? তড়িৎ আধানের একক হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বোঝা গেল। তড়িৎ আধানের মাত্রাটা জিজ্ঞেস করে। তড়িৎ আধান মানে আমি মেনলি তড়িৎ আধান নিয়ে বলছি। তড়িৎ আধানের মাত্রা হচ্ছে আই টি, এটা হচ্ছে মাত্রা, ঠিক আছে? আই টি হচ্ছে মাত্রা, বোঝা গেল। এবারে তড়িৎ বল কি, তড়িৎ আধান কি? তড়িৎ আধান স্কেলার রাশি, এর একক ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, হ্যাঁ, আর এর মাত্রা হচ্ছে আই টি, ঠিক আছে? এইবারে আমরা এই তড়িৎ আধানটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তড়িৎ আধানটাকে নিয়ে কুলম্বের সূত্রে আসবো। দেখো কিভাবে কুলম্বের সূত্র কি বলছে। আমি তো বললাম যে দুটো ইলেকট্রন কণা পরস্পরকে যে বলে বিকর্ষণ করে, বা একটা ইলেকট্রন একটা প্রোটন যে বলে পরস্পরকে আকর্ষণ করে, তা হলো তড়িৎ বল। এই বলের পরিমাপ করেছিলেন
বিজ্ঞানী জুল বলের পরিমাপ। কোন বলের পরিমাপ? তড়িৎ বলের পরিমাপ। তড়িৎ বলের পরিমাপ করেছিলেন বিজ্ঞানী কুলম্ব, বিজ্ঞানী কুলম্ব। তো কুলম্ব এই বলের পরিমাপ যে করেছিলেন সে নিয়ে একটা সূত্র দিয়েছিলেন, ঠিক আছে। তো সূত্রটা ভালো করে একটু আমি লিখেই করি। কুলম্বের সূত্র, দুটি বিন্দু আধান বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। আধান দুটির গুণফলের সমানুপাতিক, ঠিক আছে, গুণফলের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কেন লিখলাম এটা? এটা বই লেখা আছে, ব্যস্তানুপাতিক। এখানে দুটি বস্তুর মধ্যে কেউ লিখলে নাম্বারটা কাটা যাবে, দুটো বিন্দু আধানের মধ্যে, ঠিক আছে। এই বিন্দুর কথাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আধান দুটির গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এখন মনে করো দুটো আধান আছে এখানে। এই আধানটা হচ্ছে Q1, এই আধানটা Q2। আধানকে সবসময় আমরা কিউ দিয়ে চিহ্নিত করি, বড় হাতে কিউ আর ছোট হাতে কিউ। এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা একটা সরল রেখা বরাবর কিন্তু কাজ করবে, ঠিক আছে। এই সরল রেখা বরাবর দুটো কাজ করবে। আর কি হয়েছে? আচ্ছা, আধান দুটি যে মাধ্যমের অবস্থিত তার প্রকৃতির ওপর নির্ভর করে। এই আধান দুটো যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপরে এই আকর্ষণ বলটা নির্ভর করছে। তাহলে এই আকর্ষণ বলটাকে আমরা যদি এফ বলি, আকর্ষণ বা বিকর্ষণ বল এফ সমানুপাতিক এই আধান দুটোর Q1 এটা Q2 Q1 Q2, তাহলে গুণফলের সমানুপাতিক Q1 ইন্টু Q2 বাই দূরত্বটাকে, এই ডিস্টেন্সটা আমরা আর বলছি, তাহলে আর স্কোয়ার। তাহলে এফ ভেরিয়াস Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। তাহলে এখানে লেখো অর আকর্ষণ। তাহলে এখানে কে কি সেটা এখানে বলে তোমরা যখন পরীক্ষা খাতা লিখতে হবে। এফটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল, এফটা হচ্ছে আকর্ষণ বা বিকর্ষণ বল। আর আধান দুটির মধ্যে দূরত্ব, আধান দুটির মধ্যে দূরত্ব। আর Q1 ও Q2 হলো দুটি আধান, ঠিক আছে। এগুলো লিখে দিতে হয়। এটা যদি হয় তাহলে এফ সমানুপাতিক চিহ্নকে সমান চিহ্ন করতে হলে একটা ধ্রুবক সংখ্যা, সমানুপাতিক চিহ্নটাকে সমান চিহ্ন করতে হলে একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করতে হয়, তাহলে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে কেটা কি? এখানে কে হলো একটা ধ্রুবক, হয়েছে। এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে এফ ইকুয়াল টু কে ইন্টু Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। এরপরে দেখো, তাহলে কুলম্ব কী করেছিলেন? এই আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ নির্ণয় করেছিলেন এই সূত্রটার সাহায্যে। তো আমাদের কি লিখেছিলেন তিনি? এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে কে এর মান 1 হয়। কোথায়?
বায়ু মাধ্যমে বায়ু বা শূন্য স্থানে, বায়ু মাধ্যম বলেছিলাম মাধ্যমের উপর নির্ভর করবে, তা শূন্য স্থানে কে এর মান হয়, কে এর মান 1 হয়, সেক্ষেত্রে এফ ইকুয়াল টু Q1, কে এর মান যদি 1 ধরো তাহলে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে আকর্ষণ বল সমান আধান দুটির গুণফল বাই দূরত্বের বর্গ। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? বলছে এখন আমি যদি মনে করো এখন এই মান বেরিয়েছে, এখন মনে করো আমি দূরত্বটাকে দ্বিগুণ করে দিলাম, তাহলে আকর্ষণ বলটা কী হবে? তাহলে আকর্ষণ বলটা কী হবে? দূরত্বকে যদি দ্বিগুণ করো তাহলে আকর্ষণ বলটা হবে Q1 ইন্টু Q2 বাই 2R হোল স্কোয়ার। তার মানে কী হলো? Q1 Q2 বাই 4R স্কোয়ার। তার মানে এই Q1 বাই Q2 আর স্কোয়ার এর কত গুণ হলো? 1/4 গুণ হলো কি না? তাহলে আধানটা যদি দূরত্ব তোমাকে, তার মানে দূরত্ব যদি হাফ হয়, দূরত্ব দ্বিগুণ করলে বলটা কি হবে? বল 1/4 গুণ হবে। ঠিক আছে। আর আধান দুটোকে যদি দ্বিগুণ করে দিই তাহলে কি হবে? এটাকে ডবল করলাম, এটাকে ডবল করছি, তাহলে কি হবে দেখো তো? দেখো জিনিসটা কি হয়, এইটাই এবার দেখি। এফ সমান এটা 2Q1, এটা 2Q, দুটোকে ডবল করে দিলাম, দূরত্ব যা ছিল তাই রইল, সেক্ষেত্রে কী হলো? 4Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ার। তার মানে Q1 ইন্টু Q2 বাই আর স্কোয়ারের 4 গুণ হলো। তাহলে যখন আমরা আধান দুটি দ্বিগুণ করলে বল 4 গুণ হবে। বোঝা গেল? এই হলো আধান নিয়ে আলোচনা। ঠিক আছে, এবার হচ্ছে আধানের এককটা কি। তড়িৎ আধান করছি তো, আধানটা নিয়ে আগে ভালো করে আলোচনা করি। আধানের এককটা কি বলছে? আমরা কি পেয়েছিলাম? আমরা এফ ইকুয়াল টু, সেই একই কুলম্বের সূত্র ধরেই আমি চলছি, এফ ইকুয়াল টু Q1 বাই Q2 বাই আর স্কোয়ার। কোথায়? বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি আমি আধান কোনটা? এটা আধান। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? দুটো যদি এখন ধরো এই আধান দুটো সমান যদি ধরি, আধান দুটো যদি সমান হয়, মানে দুটো Q1 Q2 না লিখে আমি দুটোকে কিউ লিখলাম, কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। যদি দুটি আধান সমান হয় তাহলে কী হলো? কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক আছে, এখন আমি যদি বলছে যে দুটি সমপরিমাণ, এই যে দুটো সমপরিমাণ আধানকে শূন্য স্থানে বা বায়ু স্থানে, মানে সেখানে শূন্য স্থানে বা বায়ু মাধ্যমে 1 সেন্টিমিটার দূরত্বে রাখছি। 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে দূরত্ব কিউ স্কোয়ার আর স্কোয়ারটা 1 সেন্টিমিটার দূরত্ব রাখলে যদি বলছে 1 ডাইন বল প্রয়োগ হয়, এটা তো এফের মানটা যদি 1 ডাইন বল প্রয়োগ করা হয় তখন কিউ স্কোয়ারের মানটা কত আসছে? 1, মানে কিউ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। বুঝতে পারলে না? আর একটু ভালো করে বুঝি, তাহলে বুঝতে পারবে। সংখ্যাটাকে দেখো, আগে সংখ্যাটা লিখে দিই, তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে। বলছে দেখো লিখি, একক আধান কাকে বলা হচ্ছে, তাই না? একক আধান বলতে কি বুঝছো? দুটি সমপরিমাণ আধান বায়ু বা শূন্য স্থানে রাখলে, 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে, 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে যদি তাদের মধ্যে এক ডাইন বল ক্রিয়া করে,
একডাইন বল ক্রিয়া করে তখন তাকে একক আধান বলে। একক আধান কি বলছি, F ইকুয়াল টু Q1 ইন্টু Q2/r²। বলছে এইটা যদি দূরত্বটা যদি এক হয় মানে এক স্কোয়ার, আধান দুটো যদি সমপরিমাণ হয় কিউ ইন্টু কিউ, এফটা যদি এক ডাইন হয়, তাহলে আমার অ্যান্সারটা কি দাঁড়ালো, কিউ স্কোয়ার ইকুয়াল টু 1, মানে কিউ স্কোয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কিউ ইকুয়াল টু ±1, তাহলে একক আধান হলো কি না? ঠিক আছে, কখন, যখন দূরত্ব এক আর বলটা এক, দূরত্ব 1 সেন্টিমিটার, যেহেতু সিজিএস এর আমি কথা বলছি, আমি সিজিএস নিয়ে আলোচনা করছি, তাহলে দূরত্বের একক সিজিএসে 1 সেন্টিমিটার আর বলের একক ডাইন, তাহলে এখানে 1 ডাইন লিখেছি, এখানে 1 সেন্টিমিটার লিখেছি, তাই না? তখন আধানটা হচ্ছে 1 একক, ঠিক আছে, একক আধান, ঠিক আছে। এই এককটা হচ্ছে স্থির তড়িতের একক, এটা হচ্ছে স্থির তড়িতের একক, স্থির তড়িতাদানের একক বা স্থির, একে বলা হয় স্থির তড়িৎ একক। ক্লিয়ার? একে বলা হচ্ছে স্থির তড়িৎ একক বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই যে প্রথমে বলেছিলাম ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, বা অনেক সময় এটাকে স্ট্যাট কুলম্ব, এটাকে স্ট্যাট কুলম্ব বলা হচ্ছে। এটা কি বলা হচ্ছে? স্ট্যাট কুলম, স্ট্যাট কুলম। তাহলে ইএসইউ বা স্ট্যাট কুলম, এটা স্থির তড়িতের একক, ঠিক আছে। আর এটা সিজিএসএ। এবারে এসআইএ এর এসআইএ এর একক হচ্ছে, এসআইএ এর একক হচ্ছে কুলম। তাহলে সিজিএসএ আধানের একক হলো ইএসইউ বা স্ট্যাট কুলম, আর এসআইএ হলো কুলম। তাহলে সিজিএস আর এসআইয়ের মধ্যে সম্পর্ক কি? বলছে 1 কুলম, আচ্ছা 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ, 3 × 10⁹ ইএসইউ, এটা হচ্ছে সম্পর্ক, এটা আসে, এটা আসে। সিজিএস আর এসআইয়ের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ, 1 কুলম সমান 3 × 10⁹ ইএসইউ, ঠিক আছে। এইবারে কতগুলো কথা আসছে, আধানটা মোটামুটি ক্লিয়ার হলো। এবারে কতগুলো কথা বলি। পরিবাহীর বিভব, এটা নিয়ে কথা বলবো। পরিবাহীর বিভব, এটা নিয়ে একটা কথা বলবো। বিন্দু বিভব, ঠিক আছে, বিন্দু তড়িৎ বিভব বা বিন্দু বিভব, এটা নিয়ে একটা কথা বলবো। আর বলবো বিভব প্রভেদ, বিভব প্রভেদ, এই তিনটে নিয়ে কথা বলি। পরিবাহীর বিভব কি জিনিস? এটা বিন্দু বিভব, এটা বিভব প্রভেদ, ঠিক আছে। এবার বলছে অসীম দূরত্ব থেকে কোনো একটা আধানকে, ধনাত্মক আধানকে কোনো পরিবাহীর মধ্যে কাছে আনতে যে কার্য করতে হয়, কি বললাম? অসীম দূরত্ব থেকে, এগুলো লিখে লিখে না বোঝালে তুমি বুঝতে পারবে না। অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান, একক মানে 1, একক ধনাত্মক আধানকে কোনো পরিবাহীর নিকটে আনতে যে কার্য করতে হয়, তাকে ওই পরিবাহীর বিভব বলে, তাকে ওই পরিবাহীর
বিভব বলে। এই একটা সংখ্যাকে আমি চেঞ্জ করে করে পড়াবো। অসীম দূরত্ব থেকে কোনো একক ধনাত্মক আধানকে কোনো পরিবাহীর নিকট, পরিবাহী মানে কি ইলেকট্রিক তার, কোনো ইলেকট্রিক তারকে বলা হয় পরিবাহী। পরিবাহীর নিকট অসীম ধনাত্মক কোনো পরিবাহীর নিকটে যদি একক ধনাত্মক আধানকে আনতে হয়, তাহলে আনতে যে কার্য করতেছে, কী করছে, যে কার্য করতে হয় তাকে বলা হয় বিভব, পরিবাহী বিভব। কারণ বিভব একটা কার্য, তাই না? তাহলে একক আধানকে বলে। এখন ধরুন নাও আমি বললাম যে 5 আধানকে আনতে 97 কার্য করতে, এককটা ছাড়ো, এখন 5 আধানকে আনতে 97 কার্য করতে হচ্ছে, তাহলে 5টা কি আধান? ঠিক আছে, এটা হচ্ছে কাজ। 5 আধানকে আনতে 97 কাজ করতে হচ্ছে, একক আধানকে আনতে 97/5, 97টা কি কাজ, আর এটা হচ্ছে 5টা কি আধান। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে বিভব, পরিবাহীর বিভব। তাহলে বিভব ইকুয়াল টু কার্য বাই আধান, বিভব ইকুয়াল টু কার্য বাই আধান। ঠিক আছে, বিভব ইকুয়াল টু কার্য, বিভবকে আমরা যদি ভি বলি, কার্যকে যদি ডাব্লু বলি, আধানকে তো আমরা সবসময় কিউ বলি, তাহলে ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। ঠিক আছে, বা ডাব্লু, বা এবারে তুমি যদি বলো যে কিউ ইকুয়াল টু বা ভি ইকুয়াল টু ডাব্লু বাই কিউ, যে কোনোটা, ডাব্লু ইকুয়াল টু ভি ইন্টু কিউ, আবার এখানে তুমি লিখতে পারবে ডাব্লু ইকুয়াল টু ভি ইন্টু কিউ। তার মানে কার্য সমান বিভব গুণিত আধান। তাহলে কার্য সমান কি বললাম, কার্য সমান বিভব গুণিত আধান, বুঝছে? তাহলে এইটাকে, এই যে কাজটাকে আমরা, এই কাজটাকে বলা হচ্ছে তড়িতের স্থিতিশক্তি, মানে এই কাজটাকে আমরা বলছি তড়িৎ স্থিতিশক্তি, তড়িৎ স্থিতিশক্তি। ঠিক আছে, তাহলে তড়িৎ স্থিতিশক্তি মানে হচ্ছে বিভব আর আধানের গুণফল। ঠিক আছে, আচ্ছা, এইবারে আমি একটা কথা বলি, বলছে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখা একটি একক আধানের তড়িৎ স্থিতি, মানে বলছে একক আধানটা যদি 1 হয়, আধানটা যদি 1 হয়ে যায়, তাহলে তড়িৎ শক্তি মানে বিভব। দেখো, বিভব গুণিত 1, আধানটা যদি 1 হয়, তাহলে বিভবকে 1 দিয়ে গুণ করলে বিভবই হয়। তাহলে সেক্ষেত্রে বিভব আর তড়িৎ স্থিতিশক্তি ইকুয়াল। তাহলে আমি বলবো যে একক আধানকে যদি একটা পরিবাহীকে জানতে যত বিভব কার্য করা হচ্ছে, সেটাই হচ্ছে তড়িৎ শক্তি। ঠিক আছে, সেটা এখানে বই বলেছে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে রাখা একটি একক আধানের তড়িৎ স্থিতিশক্তি হলো বিভব। যখন আধান 1, তখন তড়িৎ স্থিতিশক্তি আর বিভব ইকুয়াল। ঠিক আছে, এখন আমি এখানে দুটো, একটা পরিবাহী বিভব, একটা বিন্দু বিভব বলছিলাম, তখন আমাকে সংজ্ঞাটা মোছা চলবে না। তখন এই পরিবাহীর নিকটে আনতে বলতে, এখানে পরিবাহীর নিকট, যেহেতু পরিবাহীর বিভব বলছিলাম, বিন্দু বিভব বলছি, তখন তোমাকে সংজ্ঞাটা হচ্ছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে, অর্থাৎ এখানে লেখো আগে কোনো বিন্দুর নিকটে আনতে, কোনো বিন্দুর নিকটে আনতে বা কোনো বিন্দুতে আনতে, কোনো বিন্দুর তার নিকট হয় না, এখানে শুধু একটা তড়িৎ ক্ষেত্র কথাটা যোগ করে দাও, তড়িৎ ক্ষেত্রের। তাহলে বিন্দু বিভব বলতে কি বোঝাচ্ছে, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে ওই পরিবাহী বিভব বলে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই দুটো একই জিনিস, খালি এখানে পরিবাহী আর এখানে বিন্দু। এইবারে বিভব প্রভেদ কথাটা আসছে। এইবারে আসছে বিভব প্রভেদ, যেটা মেন জিনিস। বলছে এখানে একটা পরিবাহী ধরো, একটা তার। ঠিক আছে, একটা একক ধনাত্মক আধানকে এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে, এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, সে একই ব্যাপার। বিভব প্রভেদটা একটা কার্য। তাহলে
কোনো একক ধনাত্মক আধানকে যদি এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে কার্য করতে হয়, কি বললাম, একক ধনাত্মক আধানকে মানে একটা ধনাত্মক আধানকে আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে আনতে কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? তুমি ভাবো তো, এখানে তোমার এক বালতি জল আছে, এই জলের বালতিটা যদি এখানে আনতে হয় তাহলে তোমার কাজ করতে হবে। তেমনি একটা আধানকে, আধান মানে তুমি এক বালতি জলই ধরো, তাহলে ওইটাকে এখান থেকে এখানে আনতে একটা কাজ করতে হচ্ছে। এই কাজটাই হচ্ছে বিভব প্রভেদ। ঠিক আছে, এই কাজটাই হচ্ছে বিভব প্রভেদ। তো ধরে নাও এই পরিবাহীর এটা এ বিন্দু, এটা বি বিন্দু। ঠিক আছে, এখানে বিভব হচ্ছে ভি এ, এখানে বিভব হচ্ছে ভিবি। এখন যদি ভিবি ভি এর থেকে বড় হয়, সেক্ষেত্রে বিভব প্রভেদ ভিবি মাইনাস ভি এ, মানে বিভবের যে প্রভেদ, এটা বিভব এটা বিভব, তাহলে বিভব প্রভেদ যদি এটা বড় হয় এটা ছোট হয় তাহলে এটা মাইনাস এটা, আর যদি এটা বড় হয় এটা ছোট হয় তাহলে ভি এ মাইনাস, যে তাহলে তখন ভি এ মাইনাস ভিবি। কখন? যখন ভি এ বড় আর ভিবি ছোট, তখন এই ক্ষেত্রে কেসটা হবে। তাহলে আমরা এটা বুঝলাম যে একটা একক ধনাত্মক পরিবাহীর এক প্রান্ত থেকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে কার্য করতে হয় তাকে বলা হয় বিভব প্রভেদ। এবারে বলি এটার সংজ্ঞাটা, এটা তো বুঝলাম। তাহলে আমি বললাম, আমি ধরে নিলাম এটা বড় আর এটা ছোট, তাহলে বিভব প্রভেদ হচ্ছে ভিবি মাইনাস ভি এ। ঠিক আছে, এটাই থাক। এখন আমি আগের অঙ্ক করি। আমি বললাম একক আধানকে এখান থেকে এখানে আনতে, একক আধানকে এখান থেকে এখানে আনতে, ঠিক আছে, যে কার্য করতে হয়। তো আমি বললাম এই কাজটা করতে হচ্ছে ডাব্লু, মনে করো ডাব্লু কাজ করতে হলো। ঠিক আছে, আর তোমাকে একক আধান না হয়ে আধানটা ধরে নাও কিউ আধান। তাহলে কিউ পরিমাণ আধানকে আনতে কত কার্য করতে হলো? আনতে ডাব্লু পরিমাণ কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এক আধানকে আনতে ডাব্লু বাই কিউ কাজ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমার কাজ। একক আধানকে আনতে এই কাজ করতে হয়, আর একক আধানকে আমি বলেছিলাম একক আধানকে আনতে যে কাজ করতে হয় তাকেই বলা হয় বিভব প্রভেদ। তাহলে এটা যদি বিভব প্রভেদ হয় তাহলে এটা ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। ঠিক আছে, এটা ইকুয়াল টু ডাব্লু বাই কিউ। বোঝা গেল? তাহলে বিভব প্রভেদ, তাহলে বিভব, আর যেখানে এই দুটো ইকুয়াল হবে, মনে করো এখানের আধান সমান, এখানের বিভব সমান, এখানের বিভব সমান, তাহলে এটা কী হবে? রেজাল্ট হয়ে যাবে 0। তাহলে ডাব্লু ইকুয়াল টু কিউ ইন্টু 0, ডাব্লু ইকুয়াল 0, কোনো কাজই করতে হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বিভব প্রভেদ। তাহলে বিভব প্রভেদটা মাথায় ঢোকা গেছে। ঠিক আছে, বিভব প্রভেদ মাথায় ঢুকেছে তো। তাহলে এইটা একটা একক আধানকে কোনো পরিবাহীর এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আনতে যে কার্য করতে হচ্ছে, একক আধানকে যে কার্য করতে হচ্ছে তাকে বলা হচ্ছে বিভব প্রভেদ। ক্লিয়ার? আচ্ছা, এবার বলছি স্থির তড়িৎ এককটা কি? ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বলতে কি বোঝো? এটাকে আমরা বলি স্থির তড়িৎ একক। স্থির তড়িৎ একক কাকে বলে? বলছে তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দু থেকে অপর বিন্দুতে একটা তড়িৎ ক্ষেত্র আছে, ধরো না এই বিন্দু থেকে এই বিন্দুতে এই বিন্দুতে যদি আমি এক ইএসইউ আধান, ইএসইউ ধনাত্মক আধান, পজিটিভ, ঠিক আছে, ধনাত্মক আধানকে আনতে যদি আমাকে এক আর্গ কাজ করতে হয়, কাজের একক আর্গ, এক আর্গ কাজ করতে হয়, কাজ করতে হয়, তবে এই বিভব প্রভেদটাকে বলা হচ্ছে এর মধ্যে যে বিভব প্রভেদটা সেটাকে বলা হচ্ছে 1 ইএসইউ। মজাটা দেখো, এই আধানও ইএসইউ আর বিভব ইএসইউ। ঠিক আছে,
মানে বিভব প্রভেদ ওয়ান ইএসইউ, ঠিক আছে। তো এই ওয়ান ইএসইউ বিভব প্রভেদকে আমরা বলি 1 স্ট্যাট ভোল্ট। আসছি আগে যেন জিনিসটা বোঝাই। এটা একটা পরিবাহী, পরিবাহীর এই পরিবাহীটা আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। এই বিন্দু দুটো বলছে এই বিন্দু থেকে এই বিন্দুতে 1 ইএসইউ ধনাত্মক আধানকে আনতে যদি এক কাজ করতে এক আর্ক আগয়রে, ঠিক আছে, এক আর্ক কাজ করতে হয়, তখন বলা হচ্ছে যে এটার মধ্যে বিভব প্রভেদ 1 ইএসইউ বা 1 বিভব প্রভেদ বা 1 স্ট্যাট ভোল্ট। এই 1 ইএসইউ মানে হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট, ঠিক আছে। এইবারে তোমাদের মোটামুটি কিছুটা বোঝালাম, পরের দিন আর একটু বুঝিয়ে দেবো, যেহেতু তোমরা রিকোয়েস্ট করছো এটাকে একটু এগিয়ে নিয়ে যাবো, তারপরে আমি আলোর চ্যাপ্টারে আসবো। তোমরা আশা করি বুঝতে পেরেছি কেমন, যেমন কেউ আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে, এরকম যদি আমাকে জানাও যে এটা বুঝতে পারলাম কি বুঝতে পারলাম না, তাহলে আমাকে আরও রেকটিফাই করতে পারবো, আরও ভালো করে বোঝাতে পারবো, ঠিক আছে। তাহলে আজ এখানে রাখছি, ধন্যবাদ।